বায়োগ্যাস প্রোডাকশন বা জৈব গ্যাস উৎপাদন। প্রশ্ন হচ্ছে বিষয়টা কি? দেখো, আজকে আমরা ভারতবর্ষে বাস করি, তুমি অতটা সেটা সম্পর্কে ওয়াকিবহল নও। অর্থাৎ আমরা যে জ্বালানি বা আমাদের যে বিদ্যুৎ শক্তি বলো বা অন্যান্য আমাদের দৈনিক বিদ্যুৎ শক্তি নিয়ে আমি বলবো মেনলি। আমি বিদ্যুৎ শক্তি কথাটার মধ্যেই মেন জোর দেব। এই বিদ্যুৎ শক্তি যেটা আসে, এই বিদ্যুৎ শক্তি কয়লা পুড়িয়ে হয়, অর্থাৎ তাপ বিদ্যুৎ হয়। প্লাস তোমার হচ্ছে গিয়ে জ্বালানি যেটা হয় সেটা পেট্রোলিয়াম গ্যাস থেকে আসে। পেট্রোলিয়াম গ্যাস বলতে লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস বা এলপিজি, যেটা তোমার ইয়ে থেকে হয়, তোমার যেটা প্রাকৃতিক যে পেট্রোলিয়াম পাওয়া যায়, খনিজ তেল, তার উপরেই গ্যাসটা সেখান থেকেই উপরের লেয়ারে থাকে। এছাড়া গাড়িতে এখন বর্তমানে সিএনজিও ব্যবহার করা হয়, গাড়ি ঘোড়ায়, এটা গাড়ি ঘোড়াতে ব্যবহার করা হয়। কম্প্রেসড ন্যাচারাল গ্যাস ব্যবহার করা হয়। তো এগুলো তাপবিদ্যুৎ বলো, এলপিজি বলো, সিএনজি বলো, এগুলো সব হচ্ছে গিয়ে সিএনজি কে বলবো না, তা মেনলি হচ্ছে গিয়ে কয়লা, তারপরে পেট্রোলিয়াম, এগুলো হচ্ছে সব হচ্ছে গিয়ে তোমার কনভেনশনাল সোর্স অফ এনার্জি, কনভেনশনাল সোর্সেস। অর্থাৎ প্রচলিত শক্তি। এবং এগুলোকে মাটি খুঁড়ে মানুষ বের করে, এর যে ভান্ডারগুলোকে মানুষ খুঁজে বের করে এবং সেই ভান্ডারগুলো খুঁজে বার করার পর সেগুলোকে ব্যবহার করে। আমাদের রানীগঞ্জ, ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকা, এছাড়া পশ্চিমবঙ্গের মধ্যে রানীগঞ্জ, বিভিন্ন জায়গায় এরকম কয়লা খনি আছে। এছাড়া পেট্রোলিয়ামের আধার তো প্রচুর জায়গায় আছে, সেটা তোমরা ভূগোলে পড়ছো, ওটা নিয়ে ডিসকাস করবো না। এইগুলো আমাদের ভারতবর্ষে প্রচুর আছে এবং খুব দ্রুত হারে সেগুলো হ্রাস পাচ্ছে ঠিকই, কিন্তু আমরা এখনো মানে একেবারে হ্রাস পেয়ে গেছে সেই অবস্থায় নেই। আমাদের এখনো যথেষ্ট সঞ্চয় ভান্ডার আছে। ফলে আমরা বর্তমানে আমাদের ভারতবর্ষের পরিপ্রেক্ষিতে যদি বলি, এখনো কনভেনশনাল সোর্সের দিকেই আছি আমরা। বড় বড় কোম্পানিগুলো আছে, তোমার হচ্ছে গিয়ে এনটিপিসি, তারপর হচ্ছে গিয়ে রিলায়েন্স, এগুলো সবই হচ্ছে গিয়ে আরও বড় বড় অনেক কোম্পানি আছে তোমার, যারা কিনা এগুলোর উপর এখান থেকে এগুলোকে ব্যবহার করে বিভিন্ন রকমের এগুলো যোগান দেয়। তো প্রশ্ন হচ্ছে, এই জন্য আমরা ভারতবর্ষে জিনিসটা সম্পর্কে জানি না। সেটা কি জানি না মানে কি, অতটা ওয়াকিবহল নই। সেটা হচ্ছে নন কনভেনশনাল সোর্সেস। নন কনভেনশনাল সোর্স সম্বন্ধে তুমি বইতে পড়েছো, তুমি কিন্তু তুমি তোমার বাড়ির আশেপাশে কি নন কনভেনশনাল বা অপ্রচলিত শক্তির উৎস সম্পর্কে দেখেছো? না, দেখোনি। তুমি বইতে পড়ো যে অপ্রচলিত শক্তি উৎসের মধ্যে পড়ে হচ্ছে গিয়ে জোয়ার ভাটার শক্তি, এছাড়া পড়ে তোমার হচ্ছে গিয়ে বায়ু শক্তি, এই সমস্ত তুমি পড়েছো। কিন্তু তুমি এগুলোর ইউজ খুব কম দেখো। কেন ইউজ কম দেখো? এগুলো দেখোই না প্রায়। দেখো, সোলারটা একটু দেখো, সোলার প্ল্যান্ট ব্যাপারটা একটু দেখো, সৌর বিদ্যুৎটা একটু দেখো হালকা, তাও খুব কম দেখো। কেন কম দেখো? কারণ আমাদের ভারতবর্ষে সত্যি কথা বলতে এখনো এই ভান্ডারগুলো, যেটা কনভেনশনাল সোর্সের যেগুলো ভান্ডার, জীবাশ্ম জ্বালানির ভান্ডারগুলো এখনো ফুরিয়ে যায়নি, এখনো যথেষ্ট পরিমাণে সঞ্চিত আছে। কিন্তু যে হারে ব্যবহার হচ্ছে তাতে লাগাম না টানলে ফুরিয়ে যেতে পারে, সেটা একটা আলাদা ব্যাপার। কিন্তু এখনো আছে, এই জন্য আমাদের এখনো অপ্রচলিত শক্তিগুলো অতটা বেশি আমরা আশেপাশে এর ব্যবহার দেখি না, যার জন্য আমরা কিন্তু ওয়াকিবহল নই। কিন্তু আমরা তো উন্নয়নশীল দেশ, উন্নয়নশীল দেশ বলতে উন্নত হচ্ছি বলা হয়, এবং তার জন্য আমাদের কাছে ভান্ডারটা এখনো আছে। কিন্তু যারা উন্নত হয়ে গেছে, ইউরোপিয়ান কান্ট্রিগুলো, আমেরিকা, জার্মানি, রাশিয়া, ইউরোপের মধ্যে আমেরিকা পড়ছে না, আমি বলছি ইউরোপিয়ান কান্ট্রি ছাড়াও আমেরিকা বা এই সমস্ত ইউরোপ মহাদেশ, আমেরিকা মহাদেশ, এই সমস্ত দেশকে তো উন্নতর মধ্যে ধরে ফেলা হয়, মানে এরা উন্নত, এরা ফার্স্ট ওয়ার্ল্ড বলা হয়, ফার্স্ট ওয়ার্ল্ড। এবারে এগুলো কিসের মূল্যে হয়? এগুলো সব প্রকৃতিকে শেষ করে নিংড়ে তারপরেই তো মানুষ উন্নত হয়। এই উন্নতিটা হচ্ছে গিয়ে, মানুষ এটাকে উন্নতি বলে, আমি এটাকে উন্নতি বলি না, যাই হোক সেটা আলাদা ব্যাপার। কিন্তু এটা প্রকৃতিকে নিংড়ে ফেলে এটা করা হয়। ফলে ওদের ওখানে তো কনভেনশনাল সোর্সেস এনার্জি খুব কম, ওদের নন কনভেনশনাল গুলোর উপর জোর দিতে হয়। এই নন কনভেনশনাল ধারণা কিন্তু এই ভারতবর্ষ থেকে এসছে তা না, আমরা তো ফলো করি। সবার আগে প্রয়োজনীয়তা ওরা বুঝেছে, ওদের ওখানে কনভেনশনাল সোর্সগুলো শেষ হয়ে গেছে একেবারে তলানিতে।
ওদেরকে নন কনভেনশনাল বিভিন্ন জিনিসকে আবিষ্কার করতে হয়েছে, কিভাবে অন্যান্য অপরিচালিত শক্তি উৎসগুলো থেকে আমরা আমাদের চাহিদা পূরণ করতে পারি, সেগুলোর উপর ওরা জোর দিতে শুরু করেছে। শুরু করেছে না, মানে যথেষ্ট ওখানে উন্নত ব্যাপারটা। ওখানে নন কনভেনশনাল সোর্সগুলোর প্রচুর ব্যবহার হয়। এই সোলার প্ল্যান্ট আমাদের দেশে না যা ব্যবহার তার থেকে অনেক বেশি বিদেশে ব্যবহার, এরকম ব্যাপার। সেই রকমই একটা নন কনভেনশনাল সোর্স আমাদের দেশে এর ব্যবহারটা আছে, মোটামুটি আছে, কিছু কিছু জায়গায় আছে। গুজরাটে বিশাল আছে, আমি তোমাকে পরে বলছি এগুলো। আমাদের দেশে আছে, গুজরাটে আছে। তো কিন্তু অন্যান্য ওই যেগুলো বললাম উন্নত দেশগুলোতে এর ব্যবহার মারাত্মক, সেটা হচ্ছে বায়োগ্যাস। বায়োগ্যাস হচ্ছে, জৈব গ্যাস হচ্ছে এক ধরনের নন কনভেনশনাল সোর্স অফ এনার্জি, এবং এটা তৈরিতে অবশ্যই অণুজীব লাগে। কিভাবে বায়োগ্যাস উৎপাদন করা হয় এবং এই বায়োগ্যাসের ব্যবহারই বা কি, এইটা সম্বন্ধে সংক্ষেপে আমরা জানব। প্রথম কথা মনে রাখবে, যেটা বায়োগ্যাস বিষয়টা কি। বায়োগ্যাস হচ্ছে গিয়ে মানে বায়োগ্যাস, এটার নাম তো বায়োলজিক্যাল গ্যাস। বায়ো কথাটা মানে হচ্ছে বায়োলজিক্যাল, বায়োলজিক্যাল গ্যাস। এটা আবার কি ধরনের গ্যাস হলো রে বাবা? এটা আসলে একটা মিক্সচার, এটা একটা বিভিন্ন গ্যাসের মিক্সচার। এটা পার্টিকুলারলি কোনো একটা গ্যাসের নাম না, এটা একটা মিশ্রণ। কি কি আছে এর মধ্যে? এর মধ্যে সব থেকে বেশি আছে হচ্ছে মিথেন। মিথেন হচ্ছে একটা তীব্র জ্বালানি, জ্বালানি মূল্য আছে মিথেনে, আমরা জানি। মিথেন একটা দাহ্য গ্যাস এবং এর পরিমাণ মোর দ্যান 50% থাকে। এবারে বায়োগ্যাসের প্রোডাকশন যখন হচ্ছে, তখন কি পদ্ধতিতে তার প্রোডাকশন হচ্ছে, এই প্রসেসের উপর নির্ভর করে কত উন্নত টেকনিকের সাহায্যে বায়োগ্যাসটাকে তৈরি করা হচ্ছে, সেই টেকনোলজির উপর বেস করে কতটা মিথেন এর মধ্যে থাকবে, বায়োগ্যাসের মধ্যে থাকবে, সেটা নির্ভর করে। মিথেন যত বাড়বে, বায়োগ্যাসের কোয়ালিটিও তত বাড়বে, কারণ বায়োগ্যাসটা মানুষ ব্যবহার করে এই মিথেনেরই জন্য। বাকি যে গ্যাসগুলো আছে সেটা হচ্ছে CO2, ও তো আর সাহায্য করে না, কিন্তু বায়োগ্যাস তৈরি করার সময়ও তৈরি হয়ে যায়। ওর পরিমাণ ধরে রাখো প্রায় 20 থেকে 25% হয়ে যায়। এছাড়া আছে স্বল্প পরিমাণে তোমার নাইট্রোজেন আছে, স্বল্প পরিমাণে হাইড্রোজেন সালফাইড আছে, স্বল্প পরিমাণে অক্সিজেন আছে। এগুলো খুব নগণ্য, এগুলোর পার্সেন্টেজ 1% বা তার চেয়েও নিচে। হাইড্রোজেন ধরে রাখো প্রায় তোমার হচ্ছে গিয়ে 1-এর কাছে। তোমার হাইড্রোজেন সালফাইড ছাড়াও কিন্তু হাইড্রোজেনও আছে, এটা কিন্তু আমি লিখিনি। হাইড্রোজেনের পরিমাণ প্রায় 1 বা 1-এর থেকে একটু নিচেই হয়। হাইড্রোজেন সালফাইড তো বিশালই কম হয়, 0.1-এর কাছাকাছি। যাই হোক, আমি এত কিছু, এগুলো মুখস্থের ব্যাপার। মেন গ্যাস হচ্ছে এই দুটো থাকে, বাকিগুলো সব ওই 1-1-এর নিচে থাকে। এই অক্সিজেন, নাইট্রোজেন, হাইড্রোজেন সব। মেন হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণটা দ্বিতীয় স্থানে আছে, কিন্তু এইগুলো কিছুই কাজে লাগে না, এরা দাহ্য নয়। মেন হচ্ছে গিয়ে মিথেনটা। তো বায়োগ্যাসটা তৈরির সময় বাকিগুলো সবগুলো তৈরি হয়ে যায়, কিছু তো করার নেই। তো কিছু করার নেই, এবারে যেটা মিথেন সেটাই কাজে লাগে। এখন বায়োগ্যাসের যে টেকনিকগুলো আমি বলবো কিভাবে তৈরি করা হয়। এই টেকনিকটার যে দেশ যত বেশি উন্নত টেকনিক আবিষ্কার করতে পেরেছে বা যে পদ্ধতি আবিষ্কার করে, তত মিথেনের পার্সেন্টেজটা বেড়ে যায়, তত সেই গাছের জ্বালানি মূল্যটাও বেড়ে যায়। এখন প্রশ্ন হচ্ছে, এই যে বায়োগ্যাস যেটা তৈরি হয়েছে, এটা তৈরি করা হয় কোত্থেকে তৈরি করা হয়, কিভাবে তৈরি করা হয়, সেটা আমি আসছি। কিন্তু কার থেকে তৈরি করা হয়, অর্থাৎ এর কাঁচা মালটা কি। দেখো, বায়োগ্যাস অত্যন্ত, মানে বায়োগ্যাসের এই কাঁচামাল এতই সহজলভ্য, যার জন্য এর এত বেশি ব্যবহার। বায়োগ্যাস তৈরি করা হয় গোবর থেকে, বায়োগ্যাস তৈরি করা হয় তরকারির খোসা থেকে, খোসা বলো, এছাড়া পচা শাকসবজি থেকে। কি করে তৈরি করা হয় সেটা আমি পরে আসছি। বায়োগ্যাস তৈরি করা হয় ইভেন মানুষের মল থেকে। তুমি বলবে মানুষের মল আবার কোথা থেকে আসবে? আরে আসবে না মানে, আজকে পৌরসভা এলাকা, যেখানে কলকাতা একদম ডাইরেক্ট তো আছেই, এছাড়াও যেখানে পৌরসভা এলাকা, ওখানে তো মল, যেটা আমাদের যে সেপটিক ট্যাঙ্ক যেটাকে বলে, তার মধ্যে তো মলটা স্টোর হয়। সেপটিক ট্যাঙ্কটা যখন ভরে যায়, তখন এই মলটাকে পৌরসভা থেকে নিয়ে যায়।
পঞ্চায়েত এলাকায় আমি জানি না ব্যাপারটা কি করা হয়, নিশ্চয়ই নিয়ে যায়, কিন্তু আমরা পৌরসভায় থেকে আমি জানি যে পৌরসভাতে এই মলটা নিয়ে যায়। তাহলে এই মলটা নিয়ে যাচ্ছে কোথায়? গিয়ে তো ওরা একটা ব্যবস্থা করতে হবে। তার মানে মানুষের যে মল সেটাকেও কিন্তু বায়োগ্যাস উৎপাদনের কাজে ব্যবহার করা যায়। এছাড়া আর কি তোমার ব্যবহার করা যায়? গোবর, শাকসবজি এগুলো যেমন আছে, এছাড়া যেটা ব্যবহার করা যায় ওটা একটু কমই হয়, মানে কম বলতে ওটা কম সহজলভ্য, সেটা হচ্ছে গিয়ে গৃহপালিত যে সমস্ত পশু তাদের মল, গবাদি পশুর মল, বিশেষ করে মুরগির মল। হ্যাঁ বলো। না না না, এগুলো হয় না। তো এইভাবে আমরা তোমার মানে এইগুলো হচ্ছে গিয়ে, এখানে মুরগির বল আমি ঠিক লিখলামই ঠিকই, কিন্তু এটাকে বলা উচিত যে গৃহপালিত যে সমস্ত বিভিন্ন গরু বলো, মুরগি বলো, এদের গরু থেকে তো গোবর এসে গেছে, বাকি যে সমস্ত গৃহপালিত পশু তাদের মলটা, মুরগির যে সমস্ত পোলট্রি ফার্মগুলো আছে ওখানে তো প্রচুর পরিমাণে মল উৎপন্ন হয়, তো সেই সমস্ত জায়গা থেকে মলটা সংগ্রহ করা হয় বায়োগ্যাস উৎপাদনের জন্য। তো এগুলো হচ্ছে এদের কাঁচা মাল। এবারে এরা কার তোমার হচ্ছে গিয়ে বায়োগ্যাস উৎপাদন তৈরি করার ক্ষমতা কতটা সেটা নির্ভর করে। সবচেয়ে বেশি বায়োগ্যাস উৎপাদনে সবচেয়ে বেশি মানে যার সেটা হচ্ছে গিয়ে ভূমিকা, সেটা হচ্ছে তরকারি খোসা এবং পচা শাকসবজি। এরা হচ্ছে গিয়ে মানে এদের ক্ষমতা সবচেয়ে বেশি। আর সবচেয়ে কম ক্ষমতা হচ্ছে মানুষের মলের। মানুষের মল থেকে বায়োগ্যাস উৎপাদনের যে পার্সেন্টেজটা খুবই কম হয়। আর তোমার মোটামুটি গোবর বলো বা তোমার মুরগির মল বলো, তাদের উৎপাদনের ক্ষমতাটা মাঝামাঝি। সবচেয়ে বেশি বায়োগ্যাস উৎপাদনে মানে ভূমিকা গ্রহণ করা হচ্ছে গিয়ে বিভিন্ন তরকারির খোসা, পচা শাকসবজি, এগুলো হচ্ছে গিয়ে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। সেকেন্ড যেটা আসলাম সেটা হচ্ছে গোবর এবং মুরগির মল। আর মানুষের মল থেকে হয় ঠিকই, কিন্তু মানে এর বায়োগ্যাস উৎপাদনের ক্ষমতাটা কম। কিন্তু মানুষের মল ব্যবহার করার ফলে যেটা হচ্ছে সেটা হচ্ছে গিয়ে এই যে পরিবেশ দূষণটা কমে যাচ্ছে। এই যে উপাদানগুলো আমি বললাম, এই উপাদান থেকেই যে আসল কথাটা বেরিয়ে আসছে যে আমাদের পরিবেশে যে সমস্ত দূষিত বজ্র পদার্থ তৈরি হচ্ছে, তুমি বলবে স্যার কোথায় তৈরি হচ্ছে? আজকে তুমি এই দূষিত পদার্থ সম্পর্কে জানতে গেলে তোমাকে জানতে হবে যে তোমার বাড়ির নোংরাগুলো যাচ্ছে কোথায়। আজকে একটা গ্রাম্য এলাকায় ঠিক আছে, গ্রাম্য এলাকা দিয়ে বোঝা যাবে না, নোংরাগুলো বাড়ির আশেপাশেই ফেলে দেওয়া হয়, সেখান থেকে যাই হোক মিশে যায় পরিবেশের সঙ্গে, সেটা আলাদা ব্যাপার। কিন্তু শহরে প্রচুর বজ্র পদার্থ তৈরি হয়, সেই বজ্র পদার্থ নেওয়ার জন্য পৌরসভা থেকে গাড়িও আসে এবং সেই গাড়িতে ফেলে দিতে হয় ওগুলো। যাই হোক, সেগুলো আলটিমেটলি ল্যান্ডফিল বলে একটা জায়গা আছে, ল্যান্ডফিল। ল্যান্ডফিল কথাটার মানে কি? ল্যান্ডফিল কথাটার মানে হচ্ছে গিয়ে তোমার যেখানে সমস্ত বজ্র পদার্থগুলোকে জমা করা হয়, শহরের যে বিভিন্ন বজ্র পদার্থগুলো সব ওখানে ফেলা হয়। এবং এই যে ল্যান্ডফিল, এই ল্যান্ডফিলে পাওয়া এই সমস্ত বজ্র পদার্থ, সেগুলো তো পরিবেশ মারাত্মক দূষণ করে। তাহলে এগুলোকে তো হয় নষ্ট করে ফেলতে হয়, পুড়িয়ে দিতে হয়, আর না হলে একটা খুব ভালো উপায় যেটা হচ্ছে সেটা হচ্ছে বায়োগ্যাস উৎপাদনের কাজে ওদেরকে ব্যবহার করা যেতে পারে। এই জন্য বায়োগ্যাসের আরেকটা নাম আছে। বায়োগ্যাসের আরেকটা অল্টারনেটিভ নাম কি? যেহেতু ল্যান্ড ফিলে থাকা বজ্র পদার্থ থেকে বায়োগ্যাসের, ওরাই হচ্ছে কাঁচামাল, বায়োগ্যাস উৎপাদনের কাঁচামাল, তার জন্য বায়োগ্যাসের আরেকটা নাম হচ্ছে ল্যান্ড ফিল গ্যাস। অর্থাৎ বায়োগ্যাস উৎপাদন করতে গিয়ে কিন্তু আমরা পরিবেশ দূষণ তার হাত থেকে রক্ষা পাই। এই যে ল্যান্ডফিল, যে এরিয়াটায় প্রচুর বজ্র পদার্থ থাকে, ওগুলো কিন্তু বায়োগ্যাস উৎপাদনের কাজে প্লাস্টিক ছাড়া, নন বায়োডিগ্রেডেবল যেগুলো আছে ওগুলোকে ইউজ করা যাবে না, কিন্তু বায়োডিগ্রেডেবলগুলোকে দিয়ে এই বায়োগ্যাস উৎপাদন করা হয়। সেই হিসাবে কিন্তু বায়োগ্যাসের বিশাল গুরুত্ব, অর্থাৎ পরিবেশকে দূষণ মুক্ত করতে বায়োগ্যাসের একটা বিশাল ভূমিকা আছে। তো এইভাবে আমরা দেখলাম বায়োগ্যাসের উৎপাদনের কাঁচামাল সম্পর্কে। এইবারে আমরা এর মেন প্রোডাকশনে চলে যাব, কিভাবে বায়োগ্যাসের প্রোডাকশন হয়। দেখো, বায়োগ্যাস প্রোডাকশন কারা করে? এই গ্যাসটাকে, এই যে যেগুলোকে আমরা বললাম কাঁচা মালগুলো, এগুলো একসঙ্গে থাকে, তো এগুলোর নাম কি জানো? এগুলোকে একসঙ্গে বলা হয় স্লারি। স্লারি কথাটার মানে সব একসঙ্গে মিশিয়ে ফেলা হয়েছে, এবারে ওরা বায়োগ্যাস উৎপাদনের জন্য ব্যবহার হবে। স্লারি মানে এই সমস্ত কাঁচামালগুলোকে ব্যবহার করা হচ্ছে, একসঙ্গে মিশিয়ে টিশিয়ে ব্যবহার করা হচ্ছে বায়োগ্যাস উৎপাদনের জন্য। এবার স্লারিতে একটা
অনুপাত মেনটেন করতে হয়। সেই অনুপাতটা হচ্ছে তরল যে জৈব পদার্থ, এগুলো সবই জৈব পদার্থ, কারণ দেখো যা লিখেছি সব জৈব পদার্থ। তরল জৈব পদার্থ ইস্টু কঠিন জৈব পদার্থ বা বজ্র পদার্থ, এই অনুপাতটা অলওয়েজ রাখতে হয় 1:1। তারপরে এই 1:1 তরল জৈব পদার্থ আর কঠিন জৈব পদার্থ মিশিয়ে তারপরে ওটা বায়োগ্যাস প্রোডাকশনের জন্য ব্যবহার করা হয়। তো এবারে কি হয়, এই যে স্লারিটার উপরে কারা কাজ করে? এই স্লারিটার উপরে কাজ করে হচ্ছে যারা কাজ করে তারা হচ্ছে অবায়ুজীবী ব্যাকটেরিয়া। এই ব্যাকটেরিয়াগুলোকে মিশিয়ে দেওয়া হয়, আমি সব আসবো এদের সম্বন্ধে। অবায়ুজীবী বিভিন্ন ব্যাকটেরিয়া আছে, এই ব্যাকটেরিয়াগুলো অক্সিজেনের উপস্থিতিতে মারা যায়, মানে এরা অক্সিজেন বিহীন পরিবেশে সন্ধান প্রক্রিয়া করে, অবাধ শোষণ করে, সন্ধান করে, করে এই যে স্লারি তার মধ্যে যে কাঁচা মাল বা কাঁচা রসদগুলো যেগুলো আছে বায়োগ্যাস পদ্ধতির, সেগুলোকে ওরা বিয়োজিত করে। এবং বিয়োজিত করে বলতে এক কথা হচ্ছে যে অবাধ শোষণ করে, সন্ধান করে, সেটাকে এক কথায় আমরা বিয়োজন বলি। সেই বিয়োজনের ফলে যে সরল পদার্থগুলো তৈরি হয় সেগুলোকে ওরা নিজেদের পুষ্টি বৃদ্ধির জন্য ব্যবহার করে, সে ঠিক আছে, ওদের সংখ্যা বাড়ায়। সঙ্গে ওরা উপজাত পদার্থ রূপে বিভিন্ন গ্যাস তৈরি করে। এই যে গ্যাসগুলোর কথা আমি আগে লিখেছি, মিথেন তৈরি করে, কার্বন ডাইঅক্সাইড তৈরি করে, নাইট্রোজেন, হাইড্রোজেন সালফাইড, হাইড্রোজেন, অক্সিজেন, এগুলো সব তৈরি করে এবং সেগুলো একত্রে মিশে যায়, মিশেই আলটিমেটলি তৈরি হয় বায়ো গ্যাস। এবার এটা একটা চেম্বারের মধ্যে করা হয়, অবায়ুজীবী ব্যাকটেরিয়াগুলোকে কাজ করতে দেওয়া হবে স্লারির উপরে। এবার যে চেম্বারের মধ্যে এটা করা হয় সেটাকে বলে ডাইজেস্টার। ডাইজেস্টার বলে একটা চেম্বার আছে, আমি সব আসবো, ছবি দেখিয়ে বলবো। এই ডাইজেস্টারের মধ্যে স্লারিটাকে মিশিয়ে দেওয়া হয়। এবারে তার মধ্যে ডাইজেস্টারে যখন স্লারিটাকে মিশিয়ে দেওয়া হয়, তার সঙ্গে এবারে স্লারির মধ্যে অবায়ুজীবী ব্যাকটেরিয়াগুলো মিশিয়ে দেওয়া হয়। অবায়ুজীবী ব্যাকটেরিয়াগুলো আগে থেকে কালচার করা থাকে, আগে থেকে মানুষ ল্যাবরেটরিতে, হ্যাঁ ঠিক আছে, ল্যাবরেটরিতে কালচার করে অবায়ুজীবী ব্যাকটেরিয়াগুলোকে মানুষ হচ্ছে গিয়ে সংখ্যা বাড়িয়ে রাখে, এবারে মিশিয়ে দেয়। প্লাস ডাইজেস্টারের মধ্যে একটু মেশায়, সেটা হচ্ছে কাদা, নর্দমার কাদা মেশায় মানুষ বলতে আর কি যারা এই বায়োগ্যাস প্ল্যান্টে কাজ করছে, নর্দমার কাদা মেশানো হয়। নর্দমার যে কাদার মধ্যেও কিন্তু এই ধরনের অবায়ুজীবী ব্যাকটেরিয়ার প্রাচুর্য থাকে। তো এইভাবে বিভিন্ন কালচার মিডিয়াম, সেখান থেকে ব্যাকটেরিয়া সংগ্রহ করা হয়, প্লাস নর্দমার কাদা মিশিয়ে ব্যাকটেরিয়ার সোর্স হিসেবে ব্যবহার করা হয়, করে ডাইজেস্টারের মধ্যে এই স্লারির তোমার সন্ধান প্রক্রিয়া বা বিয়োজন যাই বলো সেটা ঘটানো হয়, যার ফলস্বরূপ ওই ডাইজেস্টারের মধ্যে বায়োগ্যাসটা তৈরি হয়। এবার বায়োগ্যাসটা যখন তৈরি হয়ে গেল, বায়োগ্যাসটা তৈরি হওয়ার পর বায়োগ্যাসটাকে এবারে বিভিন্ন জায়গায় সরবরাহ করা হয়, বিভিন্ন পারপাসে। কি কি পারপাসে ওকে ব্যবহার করা হয় সেটা আমি পরে আসছি। তো এটা হচ্ছে গিয়ে যেটা বললাম, এটা হচ্ছে বায়োগ্যাস প্রোডাকশনের নীতি। এই যে কথাগুলো এখন ধরে বললাম সেটা হচ্ছে নীতিটা বললাম বা প্রিন্সিপালটা বললাম, যে কিভাবে যদি কেউ বলে যে বায়োগ্যাস প্রোডাকশনের নীতিটা কি, কিভাবে বায়োগ্যাস প্রোডাকশন করা হয়, নীতিটা হচ্ছে এইটা। স্লারি মানে যে কাঁচা রসদটা আর কি, তার সঙ্গে সেটা ডাইজেস্টারের মধ্যে রেখে অবায়ুজীবী ব্যাকটেরিয়া দ্বারা তার শোষণ অবিয়োজন ঘটিয়ে বায়োগ্যাস তৈরি করা হয়, যেখানে অক্সিজেনবিহীন পরিবেশ। তো এইভাবে এটা হচ্ছে বায়োগ্যাস প্রোডাকশনের নীতি। এইবারে প্রসেসটা কিভাবে হচ্ছে সেটা আমরা দেখে নিচ্ছি। দেখো এখানে একটা বায়োগ্যাস প্ল্যান্টের একটা রেখাচিত্র বা ডায়াগ্রাম দেখানো হয়েছে। অরিজিনাল ছবিটা আমি তোমাকে পরে এসে দেখাবো, ঠিক আছে, কিন্তু এটা হচ্ছে রেখাচিত্র। দুটো ছবি আমি করে রেখেছি, এই ছবিটা দেখলে আরো বেশি ভালো লাগছে। যাই হোক, এই ছবিটা দেখে আমরা যতটা না বুঝবো, সেখানে এই ছবিটা দেখলে একটু, বায়োগ্যাস যেটা আছে, বায়োগ্যাস প্ল্যান্টটা, এটা তো বোঝাই যাচ্ছে যে মাটির নিচে একটা চেম্বার করা হচ্ছে, যে চেম্বারের মধ্যে ডাইজেস্টারটাকে রাখা হয়। এটা হচ্ছে মেন ডাইজেস্টার, যার মধ্যে বিক্রিয়াটা হবে। এবারে এই ডাইজেস্টারের আকারটাও একটা ব্যাপার আছে, গভীরতা কত হয়। মোটামুটি ভাবে গভীরতাটা ধরে নাও
ডাইজেস্টারের গভীরতা হয় মোটামুটি 10 থেকে 15 ফিট, মানে এটা স্ট্যান্ডার্ড সাইজ, এতটা গভীর হয় এই ডাইজেস্টারটা। এবার যেটা গ্রাউন্ড লেভেল লেখা আছে, দেখো মাটির উপরে কি কি থাকে সেটা তুমি দেখে নাও। এটা তো মাটির নিচে ডাইজেস্টারটাকে রাখা আছে গর্ত করে। গ্রাউন্ড লেভেল অর্থাৎ কিনা মাটির উপরে কি কি রাখা আছে সেটা দেখে নাও। প্রথমে দেখো লেখা আছে এই যে জিনিসটা, এটা কি লেখা আছে দেখো, লেখা আছে স্লারি। স্লারি লেখা আছে দেখো। স্লারি কথাটার মানে কি? জায়গাটার নাম হচ্ছে চার্চ পিট। এই জিনিসটার নাম হচ্ছে যে কন্টেনার, একটা কন্টেনার, এটার নাম হচ্ছে চার্চ পিট। চার্চ পিটের মধ্যে কি রাখা থাকে? স্লারি রাখা থাকে। স্লারি, স্লারি মানে সমস্ত কাঁচামাল এখানে ঢালতে হয়। 1:1 অনুপাত মেনটেন করতে হয়, আমি আগেই বলেছি। তরল জৈব পদার্থ ইন্টু কঠিন জৈব পদার্থ ইস্টু কঠিন জৈব পদার্থ হচ্ছে 1:1 মেটে এখানটায় মেশানো হয়। এবার এখান থেকে একটা ইনলেট আছে, দেখো নামটা দেওয়া আছে ইনলেট চেম্বার। ইনলেট চেম্বার দেখো নামটা দেওয়া আছে। এই ইনলেট চেম্বার দিয়ে কি হচ্ছে? স্লারিটা এসে মিশে চলে আসছে সোজা ডাইজেস্টারের মধ্যে। এবার ডাইজেস্টারের মধ্যে অবায়ুজীবী ব্যাকটেরিয়া রাখা আছে। এই অবায়জীবী ব্যাকটেরিয়াগুলো কি করছে? তোমার বায়োগ্যাস প্রোডাকশন করছে, তারা বিয়োজন করছে, বায়োগ্যাস প্রোডাকশনটা হচ্ছে। এবারে ওভারফ্লো হয়ে যেতে পারে। তো ওভারফ্লো যে হবে এমন নিশ্চিত নেই, কিন্তু হতেই পারে, হবেই। কারণ কি, স্লারি যে হারে মেশানো হচ্ছে, স্লারিটাকে রেখে দেওয়া হয়, স্লারি আস্তে আস্তে আসতে থাকে। এবার কিছুটা স্লারি তো ওপরেও, মানে খুব বেশি ভরে গেলে কি হবে, জিনিসটা তো মাটির নিচে আছে, তো কি করে কি করতে হবে, তার জন্য এক্সট্রা তোমার আরেকটা কন্টেনার এই গ্রাউন্ড লেভেলেই রাখা থাকে। দেখো এখানটা লেখা আছে তোমার, এটার নাম হচ্ছে গিয়ে দেখো লেখা আছে স্লাজ। এটা পুরোটা নাম হচ্ছে স্লাজ পিট। এখানে স্লাজ লেখা আছে, পুরো নামটা হচ্ছে স্লাজ পিট। স্লাজ পিট কথাটার মানে, স্লাজ পিট কথাটার মানে হচ্ছে গিয়ে যে ডাইজেস্টারের মধ্যে রিয়াকশনটা হচ্ছে, রিয়াকশন হয়ে বায়োগ্যাস তৈরি হচ্ছে, আর বাকি যেটা পড়ে থাকছে ওটাকে বলছে স্লাজ, অবশিষ্টাংশটাকে বলছে স্লাজ। এবারে এই যে রিয়াকশনের ফলে উৎপন্ন যে পদার্থটা, সেটা তোমার ওভারফ্লো হয়ে, মানে কন্টিনিউয়াস তো মিশেই যাচ্ছে স্লারি, এবার ওভারফ্লো তো হবে, সমস্যা যাতে না হয় তার জন্য স্লাজ পিটের মধ্যে অতিরিক্ত যে পদার্থটা বা অবশিষ্টাংশটা সেটা চলে যায়। কি দিয়ে চলে যায়? আউটলেট দিয়ে চলে যায়। জায়গাটা যেটা দেওয়া আছে ওটা হচ্ছে আউটলেট। আউটলেট দিয়ে এই স্লাজ পিটে চলে যায়। তাহলে আর ওভারফ্লো হওয়ার কোনো সম্ভাবনা থাকে না। স্লারি ঢুকে ঢুকে সেখানে ডাইজেস্টারের মধ্যে অবায়বীয় ব্যাকটেরিয়ার দ্বারা তার বিয়োজন ঘটে, স্লাস তৈরি হয়, স্লাসটা আউটলেট তোমার হচ্ছে গিয়ে আউটলেট দিয়ে বেরিয়ে যায়। এবারে গ্যাসটা যে তৈরি হচ্ছে, গ্যাসটা কোথায় যাচ্ছে? দেখো মানে এখানটা ছবিটা দেওয়া নেই, একটা নল আছে, নল। এই নলটা তোমার এই ডাইজেস্টারের মধ্যে যে রিয়াকশনটা হচ্ছে সেখানে গ্যাসটা তৈরি হচ্ছে, সেই নল দিয়ে গ্যাসটা তৈরি হওয়ার পর নল দিয়ে ঢুকে যাচ্ছে একটা চেম্বারের মধ্যে। এটা একটা ভাসমান চেম্বার, এটাকে বলছে, এই যে চেম্বারটা, এটার মধ্যে দেখো লেখা আছে ফ্লোটিং ডোম। ফ্লোটিং ডোম লেখা আছে, দেখো চেম্বারটার নাম দিয়েছে। এটাকে ফ্লোটিং ডোমও বলে, বা তোমার এটাকে বলছে ফ্লোটিং গ্যাস হোল্ডার। কেন বলছে আমি বলছি তোমার। গ্যাস হোল্ডার মানে যে কিনা গ্যাস ধারণ করছে। ফ্লোটিং কেন? ও ভাসছে। কার ওপরে ভাসছে? ও এই যে ভেতরে স্লারিটা রয়েছে, সেই স্লারির উপরে এই চেম্বারটা ভাসমান অবস্থায় আছে। গ্যাসটা কি করছে? গ্যাসটা স্লারি থেকে গ্যাসটা উৎপন্ন হওয়ার পর এই চেম্বারের মধ্যে ঢুকে যাচ্ছে, তার জন্য এটাকে বলছে ফ্লোটিং গ্যাস হোল্ডার। গ্যাসকে হোল্ড করছে, গ্যাসকে ধারণ করছে, এবং ভাসমান অবস্থায় এটা আছে। এইবারে বায়োগ্যাস তো এখানে জমা হচ্ছে, কোথায় জমা হচ্ছে? এই ফ্লোটিং গ্যাস হোল্ডারে জমা হচ্ছে। এইখান থেকে এবার ও বেরিয়ে যাচ্ছে আউটলেট, আরেকটা তোমার বায়োগ্যাস সরবরাহ করা হচ্ছে, এবার এখান থেকে বায়োগ্যাস চলে যাচ্ছে। এবার যাচ্ছেটা কোথায় এইটা তুমি জেনে রাখো, তুমি তো মানে এটা সেটা হচ্ছে গিয়ে পুরো সুন্দর একটা সিস্টেমিক ওয়েতে লাইন বিভিন্ন বাড়িতে চলে যায়। এই বায়োগ্যাস প্ল্যান্ট তো বিশাল বড় হয়, এখানে তো একটা চেম্বার, একটা ইউনিটের ছবি দেখিয়েছে, এরকম প্রচুর ইউনিট, অরিজিনালটা যখন তোমার দেখাবো তুমি বুঝতে পারবে, এরকম প্রচুর ইউনিট আছে, সবার থেকে এই আউটলেট বেরিয়েছে, সেখান থেকে বিভিন্ন বাড়িতে এই চ্যানেলগুলো চলে গেছে, এই সমস্ত পাইপগুলো চলে গেছে, এবং সেই পাইপ থেকে গ্যাসগুলো বাড়িতে সাপ্লাই হচ্ছে। ওই গ্যাস দিয়ে জ্বালানি হয়, অর্থাৎ কিনা ইয়ের পরিবর্তে ব্যবহার করা যায়, তোমার এলপিজি গ্যাসের সিলিন্ডারের পরিবর্তে ব্যবহার করা যায়। এছাড়া এই সরবরাহকারী চেম্বার থেকে তোমার তাপবিদ্যুৎ কেন্দ্রে
মানে তাপবিদ্যুৎ কেন্দ্র না, বিদ্যুৎ কেন্দ্রে চলে যায়। বিদ্যুৎ কেন্দ্রের সামনে বায়োগ্যাস প্ল্যান্ট থেকে, সেখান থেকে বিদ্যুৎ কেন্দ্রে এটা পাঠানো হয়। সেখানে এই বায়োগ্যাস জ্বালিয়ে সেটাকে সেই তোমার বায়োগ্যাসের এনার্জিটাকে তোমার বিদ্যুৎ শক্তিতে কনভার্ট করা হয়, করে বায়োগ্যাস থেকে বিদ্যুৎ উৎপাদন হয়। তো এইভাবে বিভিন্ন কাজে এটাকে ব্যবহার করা হয়। যে স্লাজটা জমা হচ্ছে, সেই স্লাজটা একটা বিশাল, এটা তো বিয়োজন হয়ে গেছে, এখানে তো সব সরল পদার্থ, ব্যাকটেরিয়া তো বিয়োজন করে ফেলেছে স্লারিটাকে। এই স্লাজটা কি করা হয়, সংগ্রহ করা হয়, এখান থেকে স্লাজটা তুলে নেওয়া হয়, করে সার বা ফার্টিলাইজার হিসেবে ব্যবহার করা হয়, জৈব সার। এটা একটা জৈব সার, মানে বিশাল পুষ্টিমূল্যযুক্ত জৈব সার। এটাকে জমিতে ছড়িয়ে দিলে বা মিশিয়ে দিলে জমির উর্বরা শক্তি মারাত্মক বেড়ে যায়। কারণ এখানে যে সমস্ত পদার্থগুলো আছে সব সরল পদার্থ। ব্যাকটেরিয়ার পচন ক্রিয়ার ফলে পদার্থটা অত্যন্ত সরল একটা পদার্থে রূপান্তরিত হয়েছে। তো এইভাবে তোমার তুমি বায়োগ্যাস প্ল্যান্ট থেকে কত কিছু পেলে। তুমি বায়োগ্যাস প্ল্যান্ট থেকে পেয়ে গেলে, তুমি পেলে হচ্ছে গিয়ে যেটা জ্বালানি, যেটা কিনা তোমার রান্নার কাজে লাগতে পারে বা বিভিন্ন কাজে লাগতে পারে। এছাড়া পাওয়া গেল বিদ্যুৎ শক্তি, সেখান থেকে উৎপাদন সম্ভব। সার, যেটা জৈব সার, সেটা উৎপাদন মানে পাওয়া যাচ্ছে বাই প্রোডাক্ট হবে। এই কারণে কিন্তু তোমার বায়োগ্যাসের বিশাল ব্যবহার আছে। শুধু তাই নয়, তোমার আজকে এই বর্জ্য পদার্থগুলো যে পরিবেশ দূষণ ঘটাতো, সেই পরিবেশ দূষণ কিন্তু ওরা ঘটাতে পারলো না। পরিবেশ দূষণের মধ্যে পরিবেশ দূষণ থেকেও কিন্তু রক্ষা পাওয়া গেল এই এদেরকে যেহেতু রিসাইকেল করে বায়োগ্যাসটাকে উৎপাদন করা হচ্ছে, ফলে পরিবেশ দূষণের হাত থেকেও রক্ষা পাওয়া যায়। তো এইভাবে বায়োগ্যাস প্রোডাকশন করা হয়। এবার আমি তোমাদেরকে যেটুকুনি বললাম, এরপরে যেটা আমি তোমায় বলতে চলেছি, এই ব্যাকটেরিয়াগুলো সম্পর্কে বলবো। যে ব্যাকটেরিয়াগুলো এর মধ্যে কাজ করে, সেই ব্যাকটেরিয়াগুলো যারা আসল, এরাই তো মেন বায়োগ্যাসটা প্রোডাকশন করছে। এবার আমরা একটু ব্যাকটেরিয়াগুলো সম্পর্কে তোমাদেরকে হালকাভাবে জানাবো। দেখো, বায়োগ্যাস প্রোডিউসিং ব্যাকটেরিয়া, এই যে ব্যাকটেরিয়া, এই ব্যাকটেরিয়া কিন্তু বিভিন্ন প্রকারের হয়। কেন হয় আমি তোমাকে বলছি, মন দিয়ে শোনো। অনেকগুলো স্টেজে বায়োগ্যাস প্রোডাকশন হয়, একটা ধাপে হয় না। তোমাকে আমি যেটা বোঝালাম, যেখানে ডাইজেস্টারের মধ্যে ব্যাকটেরিয়া মিশে গেল, মিশানো দেওয়া আছে, স্লারি এসে স্লারির উপর কাজ করলো। এবার একটা স্টেপেই কিন্তু বায়োগ্যাস তৈরি হয়ে যায় না, এই জন্য কতগুলো ধাপের প্রয়োজন হয়। ধাপ কি? ফার্স্ট যে ধাপটা, সবই কিন্তু বিক্রিয়া হচ্ছে, কিন্তু একটার পর একটা ঘটে চলেছে। ফার্স্ট যে ব্যাকটেরিয়াগুলো হয়, মানে প্রথম যে ধাপটা হয় বায়োগ্যাস প্রোডাকশনের ধাপে, ওটাকে বলা হচ্ছে তোমার হাইড্রোলিসিস বা আদ্র বিশ্লেষণ। দেখো, স্লারির মধ্যে, স্লারি যেটা আছে, স্লারি, এই স্লারির মধ্যে সব কি রয়েছে? স্লারির মধ্যে রয়েছে জটিল পদার্থ, রয়েছে জটিল জৈব পদার্থ, অর্থাৎ প্রোটিন রয়েছে, ফ্যাট রয়েছে, এছাড়াও অনেক কিছু আছে যারা জটিল জৈব পদার্থ। এবার এই যে জটিল জৈব পদার্থগুলো আছে, কি হয়, যারা হাইড্রোলাইটিক ব্যাকটেরিয়া, অর্থাৎ কিনা কি করে আমি তোমায় বলে দিচ্ছি। হাইড্রোলাইটিক ব্যাকটেরিয়া মানে আদ্র বিশ্লেষণকারী ব্যাকটেরিয়া। এরা এই জটিল জৈব যৌগগুলোকে সরল জৈব যৌগে রূপান্তর করে দেয়। এই সরল জৈব যৌগের মধ্যে কিন্তু মিথেন নেই। এখানে কি রয়েছে? সরল জৈব যৌগের মধ্যে জটিল জৈব যৌগ যদি হয় লিপিড, তাহলে হয়ে যাবে হচ্ছে গিয়ে ফ্যাটি অ্যাসিড প্লাস গ্লিসারল তৈরি হয়ে যাবে। এখানে জটিল যৌগের মধ্যে আছে প্রোটিন, সরল জৈব যৌগগুলোর মধ্যে হয়ে যাবে অ্যামাইনো অ্যাসিড। এইভাবে মনোমারগুলো তৈরি হয়। এখনো কিন্তু মানে ফার্স্ট স্টেপেই কিন্তু বায়োগ্যাস প্রোডাকশন হচ্ছে না, কিন্তু আগেই বলেছি ধাপে ধাপে হয়। তাহলে ফার্স্ট স্টেপটার নাম হচ্ছে হাইড্রোলিসিস, যেখানে স্লারির মধ্যে থাকা যে জটিল জৈব পদার্থগুলো আছে সেইগুলো ধীরে ধীরে হাইড্রোলাইটিক ব্যাকটেরিয়ার দ্বারা সরল জৈব যৌগে রূপান্তরিত হয়। এইবারে প্রশ্ন হচ্ছে গিয়ে, এই যে হাইড্রোলাইটিক ব্যাকটেরিয়াগুলোর নাম কি? হাইড্রোলাইটিক ব্যাকটেরিয়ার বেশ কিছু
তোমার উদাহরণ আছে, যেমন আমরা বলি ব্যাসিলাস, মানে বলি বলতে কি এগুলোকে মেশানো হয়, ব্যাসিলাস এসপি সবসময় তুমি আন্ডারলাইন করতে হবে এইচএসে, নইলে তোমার কিন্তু নাম্বার কাটা যাবে, এটা সাইন্টিফিক নেম। ক্লস্ট্রিডিয়াম এসপি, তো এগুলো হচ্ছে কি হাইড্রোলাইটিক ব্যাকটেরিয়া উদাহরণ। এছাড়াও আরও অনেক রকমের আছে, সে একটা দুটো জানলেই হয়, খুব বেশি জানতে হয় না। তো এইভাবে ফার্স্ট স্টেপটা কমপ্লিট হয়। এবারে সেকেন্ড স্টেপ, সেকেন্ড স্টেপের নামটা কি, সেটা হচ্ছে কি অ্যাসিডোজেনেসিস বা অম্ল উৎপাদন। দেখো, যে সমস্ত মনোমারগুলো পাওয়া গেছে, এইবার সেকেন্ড স্টেজে কি হচ্ছে, এই মনোমারগুলোর পরিবর্তন করা হচ্ছে, মনোমারগুলোর উপরে ব্যাকটেরিয়া কাজ করছে, নেক্সট লেভেলের ব্যাকটেরিয়া। এই ব্যাকটেরিয়াগুলো আলাদা, এই ব্যাকটেরিয়াগুলোকে বলছে অ্যাসিডোজেনিক ব্যাকটেরিয়া। এরা বিভিন্ন অ্যাসিড তৈরি করে। তুই বলবি কি অ্যাসিড তৈরি করে? অ্যাসিডের প্রচুর ধরনের অ্যাসিড তৈরি করে, প্রোপিওনিক অ্যাসিড তৈরি করে, বিউটাইরিক অ্যাসিড তৈরি করে, বিভিন্ন ধরনের সব জৈব অ্যাসিড। উদাহরণ কি এই ধরনের অ্যাসিডোজেনিক, মানে এখনো কিন্তু বায়োগ্যাস তৈরি হয়নি। তো এই ধরনের ব্যাকটেরিয়ার উদাহরণ কি? এই ধরনের ব্যাকটেরিয়ার উদাহরণের মধ্যে পড়ে যাচ্ছে অ্যাসিডোজেনিয়াম, অ্যাসিটোব্যাক্টার, প্রভৃতি। এই ধরনের ব্যাকটেরিয়াগুলো কি করছে, মনোমারগুলোকে বিভিন্ন জৈব অ্যাসিডে রূপান্তরিত করছে তাদের তোমার অবশোষণের দ্বারা বা বিয়োজনের দ্বারা। নেক্সট স্টেপটা হচ্ছে গিয়ে অ্যাসিডিক, দেখি এটা কোথায় গেল, আরেকটা কি অ্যাসিডোজেনেসিস, ঠিক আছে, এটা হচ্ছে অ্যাসিটোজেনেসিস। অ্যাসিডোজেনেসিস আর এটা হচ্ছে অ্যাসিটোজেনেসিস। অ্যাসিডোজেনেসিসটা কি? এই যে বিভিন্ন ধরনের জৈব অ্যাসিডগুলো আছে, এই জৈব অ্যাসিডগুলো থেকে এর পরের যে স্টেজ, সেখানে কি করা হয়, অ্যাসিটিক অ্যাসিড তৈরি করা হয়। মানে অ্যাসিটিক অ্যাসিড তৈরি করা হয় বলতে অ্যাসিডোজেনিক ব্যাকটেরিয়া থাকে। তাহলে এখনো কিন্তু বায়োগ্যাস আসলো না। এবারে এই ব্যাকটেরিয়াগুলোকে, যেটাকে কি বলা হচ্ছে, ব্যাকটেরিয়াগুলোকে বলা হচ্ছে অ্যাসিডিক অ্যাসিড উৎপাদনকারী ব্যাকটেরিয়া। উদাহরণ আছে অ্যাসিডোজেনিক ব্যাকটেরিয়ার মধ্যে, তুমি পেয়ে যাবে হচ্ছে গিয়ে, দাঁড়া আমি কি লিখেছি, আগেরটা দেখেছি আমি ভুলিয়ে ফেলেছি, অ্যাসিডোজেনিক ব্যাকটেরিয়ার উদাহরণ ভুল দিয়ে দিয়েছি রে, ছি, এ বাবা ভুল দিয়ে দিয়েছি, দাঁড়া একটা মিনিট, এই উদাহরণটা হচ্ছে এখানে হবে না, আমি একটু ভুল দিয়ে দিয়েছি। অ্যাসিডোব্যাক্টার যেগুলো আছে এগুলো হচ্ছে গিয়ে ইয়ে একটু আমি এই জন্য মুছে দিচ্ছি, একটু মুছে দিচ্ছি, নেক্সট পেজে এই উদাহরণটা দিয়ে দিচ্ছি। এই যে দুটো ব্যাক্টার, অ্যাসিডোজেনিয়াম, অ্যাসিডোব্যাক্টার, এগুলো হচ্ছে গিয়ে অ্যাসিডিক অ্যাসিড উৎপাদনকারী ব্যাকটেরিয়া। আমি এটা ভুল দিয়ে দিয়েছি। আর অ্যাসিডোজেনেসিস যারা করে, প্রোপিওনিক অ্যাসিড তৈরি করে, বিউটাইরিক অ্যাসিড তৈরি করে, এরা আলাদা। এরা যেমন ডিসালফোভিব্রিও, প্রভৃতি। তাহলে নেক্সট স্টেপ হচ্ছে গিয়ে অ্যাসিডিক অ্যাসিড তৈরি হয়ে যায়। এবং এই সময় মনে রাখতে হবে, যখন কিনা অ্যাসিডিক অ্যাসিড তোমার তৈরি হচ্ছে, সেই সময় অনেক সময় তোমার একটুখানি CO2ও তৈরি হতে পারে। তো যাই হোক, সেটা এরপরে লাস্ট স্টেপ, এইটাই হচ্ছে মেন স্টেপ, যেখানে গিয়ে সব গ্যাসগুলো তৈরি হবে।
যে স্টেপটার নাম হচ্ছে মিথেনোজেনেসিস। অর্থাৎ এবারে মিথেন গ্যাস তৈরি হবে। কোথা থেকে তৈরি হবে? তৈরি হবে বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন জৈব অ্যাসিড যারা কিনা অ্যাসিডিক অ্যাসিড রূপান্তরিত হয়নি। সব জৈব অ্যাসিডই অ্যাসিডিক অ্যাসিড রূপান্তরিত হয় না, কিছুই হয়। যে জৈব অ্যাসিডগুলো অ্যাসিডিক অ্যাসিডে তৈরি হয়নি তাদের থেকে মিথেন তৈরি হবে। আর কিছু জৈব অ্যাসিড তারা অ্যাসিডিক অ্যাসিডে রূপান্তরিত হয়েছিল, সেই অ্যাসিডিক অ্যাসিড থেকেও তোমার মিথেন তৈরি হবে। এই সময় তোমার CO2 তৈরি হবে এবং অন্যান্য গ্যাসও তৈরি হবে। এবার এই মিথেনোজেনেসিসের ক্ষেত্রে যে ব্যাকটেরিয়াগুলো কাজ করে সেটা হচ্ছে বলা হচ্ছে মিথানোজেনিক ব্যাকটেরিয়া। এই মিথানোজেনিক ব্যাকটেরিয়ার অনেক ধরনের উদাহরণ আছে। মিথানোব্যাকটেরিয়াম, মিথানোকক্কাস, প্রভৃতি। তো এইভাবে আমরা দেখলাম লাস্ট স্টেপে মিথেনটা তৈরি হয়ে যায়। এবারে আমরা এই যে ব্যাকটেরিয়াগুলো, এগুলো কি সবাই একসঙ্গে কাজ করে? দেখো, যেটা কিনা তোমার বায়োগ্যাস প্ল্যান্ট, এই বায়োগ্যাস প্ল্যান্ট 3 রকমের হয়, মানে যেখানে আর কি বায়োগ্যাস তৈরি করা হয়। একটা হচ্ছে সিঙ্গেল স্টেজ ডাইজেস্টার, অর্থাৎ যে ছবিটা আমি তোমায় দেখিয়েছি, এই ছবিটা সিঙ্গেল স্টেজ, অর্থাৎ এই একটা ডাইজেস্টারের মধ্যে সমস্ত ব্যাকটেরিয়া মেশানো আছে, তারা সবাই একসঙ্গে কাজ করছে এবং এই 4টে স্টেজ, 4টে যে ধাপ এই একই ডাইজেস্টারের মধ্যে হচ্ছে এবং বায়োগ্যাসটা তৈরি হচ্ছে। এটা হচ্ছে সিঙ্গেল স্টেজ বায়োডাইজেস্টার। এতে কি হয়, প্রোডাকশনটা কম হয়, মানে এতে বায়োগ্যাসের উৎপাদনশীলতা কমে যায়, বায়োগ্যাসের মধ্যে মিথেনটা কম তৈরি হয়। কিন্তু যেহেতু তোমার একটাই ডাইজেস্টার ব্যবহার করা হচ্ছে তাই কম খরচ সাপেক্ষ। এছাড়া যেটা আছে সেটা হচ্ছে গিয়ে ডাবল স্টেজ ডাইজেস্টার। ডাবল স্টেজ মানে যেখানে মিথেন প্রোডাকশনটা লাস্ট যে ধাপটা সেটা হচ্ছে গিয়ে একটা ডাইজেস্টারে হয়, আর তার আগে যে ধাপগুলো সেটা, তার আগে যে 3টে ধাপ সেটা আরেকটা ডাইজেস্টারে হয়। তাহলে 2টো ডাইজেস্টার এখানে ব্যবহার করা হচ্ছে, 1 থেকে 3 ধাপের জন্য একটা ডাইজেস্টার, আর 4 নম্বর মিথেন প্রোডাকশনের জন্য লাস্ট ডাইজেস্টার। আর আরেকটা হচ্ছে যেটা সবচেয়ে বেশি খরচ সাপেক্ষ কিন্তু প্রচুর ভালো বা উন্নত কোয়ালিটির বায়োডাইজেস্টার, মানে উন্নত কোয়ালিটির তোমার গ্যাস পাওয়া যায়, সেটা হচ্ছে মাল্টি স্টেজ ডাইজেস্টার। মাল্টি স্টেজ যেটা ডাইজেস্টার, এটা হচ্ছে গিয়ে প্রত্যেকটা ধাপ প্রত্যেক ধরনের ব্যাকটেরিয়া আলাদা আলাদা ডাইজেস্টারে রাখা থাকে। তোমার প্রথম হাইড্রোলিসিস ধাপের জন্য আলাদা ডাইজেস্টার ব্যবহার করা হচ্ছে, অ্যাসিডোজেনেসিসের জন্য তোমার আলাদা ডাইজেস্টার ব্যবহার করা হচ্ছে, অ্যাসিটোজেনেসিসের জন্য আলাদা ডাইজেস্টার ব্যবহার করা হচ্ছে, মিথানোজেনেসিসের জন্য আলাদা ডাইজেস্টার ব্যবহার করা হচ্ছে। এবং প্রত্যেকটা যে প্রত্যেকটা ধাপের মধ্যেই কিন্তু কিছু পরিমাণ গ্যাস তৈরি হচ্ছে, কারণ এটা অবৎ শোষণ। প্রত্যেকটা স্টেপেই গ্যাস তৈরি হচ্ছে, বিভিন্ন গ্যাস, সেইগুলোকে আলাদা আলাদা করে কালেক্ট করে লাস্টে মেশানো হয়। এবার লাস্টের যে ধাপটা যেখানে মিথানোজেনেসিস ঘটছে সেখানে পিওর মানে প্রায় মিথেনই পাওয়া যাচ্ছে, যেখানে তোমার হচ্ছে গিয়ে আগের যে স্টেজটা অ্যাসিটোজেনেসিস সেখানে CO2টা একটু বেশি পাওয়া যাচ্ছে, এরকম ব্যাপার। মাল্টি স্টেজ ডাইজেস্টারটা হচ্ছে খুবই উন্নত একটা বায়োগ্যাস প্ল্যান্ট এবং এর প্রোডাকশন রেটটাও বেড়ে যায় এবং খুব উন্নত কোয়ালিটির, মানে প্রচুর মিথেন পার্সেন্টেজ যুক্ত তোমার বায়োগ্যাস তৈরি হয়, কিন্তু খুবই খরচ সাপেক্ষ ব্যাপার এটা। তো এইভাবে আমরা দেখলাম কিভাবে বায়োগ্যাস প্রস্তুত করা হয়। একটা কথা আমি তোমায় বলে রাখি, কিছু তথ্য বায়োগ্যাস সম্পর্কে আমি দিচ্ছি। যেমন মনে রাখবে, সবচেয়ে বেশি বায়োগ্যাস প্রোডাকশন হয় চায়নাতে। যত দেশ আছে এই সমস্ত দেশের মধ্যে চায়না হচ্ছে গিয়ে সর্বাধিক সব থেকে বেশি বায়োগ্যাস ব্যবহার করে। আমরা সবসময় জানি চীন খুব উন্নত, চীন খুব উন্নত। তুমি দেখো বায়োগ্যাসের মতো এত গুরুত্বপূর্ণ একটা নন প্রচলিত মানে অপ্রচলিত শক্তি
যে উৎস, যার জন্য কত হারে দূষণ কমে যাচ্ছে। তো এরা কত সুন্দর টেকনোলজিটাকে ব্যবহার করছে, মানে এরা সারা পৃথিবীতে সবচেয়ে বেশি বায়োগ্যাস ব্যবহার করে উৎপাদন করে হচ্ছে চীন। তো এইভাবে এরা এদের পরিবেশ দূষণটাকেও কমিয়ে ফেলছে, প্লাস এদের যে জৈব মানে এদের যে জীবাশ্ম জ্বালানির ভান্ডারটাও যাতে খুব তাড়াতাড়ি না ফুরিয়ে যায় তার ব্যবস্থাও করে ফেলছে। এরপরে যাদের কথা বলবো সেটা হচ্ছে ইউরোপিয়ান যে সমস্ত কান্ট্রি আছে। এই ইউরোপিয়ান যে কান্ট্রিজগুলো আছে এরা কি করে, এদের টেকনিকটা খুব উন্নত। এরা এরা প্রোডাকশনের রেটটা যদিও চায়নার থেকে কম, কিন্তু এদের টেকনিকটা উন্নত। মানে ইউরোপিয়ান কান্ট্রিগুলো খুব মানে খুব উন্নত প্রযুক্তিবিদ্যা ব্যবহারে এরা এরা সবচেয়ে বেশি, মানে প্রযুক্তিবিদ্যার ব্যবহারে আবার এরা বেশি এগিয়ে আছে। আর ভারতবর্ষে লাস্ট কথা যেটা বলবো, ভারতবর্ষে বায়োগ্যাস সবচেয়ে বেশি প্রোডাকশন হয় যে স্টেটে, সেটা হচ্ছে গুজরাট। ভারতবর্ষে বলা হয় তোমার গুজরাটে সবচেয়ে বেশি বায়োগ্যাস প্রোডাকশন করা হয়। আর টেকনিকের দিক থেকে আমি একটা জিনিস লিখতে ভুলে গেলাম, আমেরিকাও কিন্তু অনেকটা উন্নত, ইউরোপিয়ান কান্ট্রিজ এবং আমেরিকা। তো বলা হয় আমেরিকাতে যেটা দেখা গেছে, এবার তো বললাম টেকনিকটা খুব ওদের উন্নত, যেটা দেখা গেছে আমেরিকাতে যে তোমার 1 মিলিয়ন গরু, এত সংখ্যক গরু থেকে যে গোবর পাওয়া যায়, সেই গোবর থেকে 100 বিলিয়ন কিলোওয়াট বিদ্যুৎ শক্তি উৎপাদন করা হয়। ইন জেনারেল ওদের ক্ষেত্রে এটা বলা হয় যে যে একটি গরু, ওদের ক্ষেত্রে বলা হয় একটি গরু থেকে যে গোবর পাওয়া যায়, পার ডে কথা বলা হচ্ছে, প্রতিদিন, এটা প্রতিদিনের হিসাব দিচ্ছি, ডেলি, একটি গরু থেকে যে গোবর পাওয়া যায় তার থেকে ওরা 3 কিলোওয়াট বিদ্যুৎ শক্তি তৈরি করে, 3 কিলোওয়াট বিদ্যুৎ শক্তি উৎপাদন করে ফেলে। আমাদের বাড়িতে যে বিদ্যুৎ শক্তি সরবরাহ করা হয়, যাদের এসি নেই, যাদের বাড়িতে, তাদের বাড়িতে মনে রাখবে 1 কিলোওয়াট বিদ্যুৎ শক্তি সরবরাহ করা হয় পার ডে, মানে 1 কিলোওয়াট সাপ্লাই করা হয় পার ডে। হ্যাঁ, আর যাদের এসি আছে তাদের 3 কিলোওয়াট সাপ্লাই করা হয়, তাদের 2 কিলোওয়াট 3 কিলোওয়াট, 3 কিলোওয়াটটাই সাধারণত ম্যাক্সিমাম হয়। মানে এটা বাড়ির কথা বলছি, কারখানায় তো অনেক বেশি সরবরাহ করতে হয়। তাহলে সেই রকম এটা হচ্ছে গিয়ে তোকে বোঝালাম যে কতটা বিদ্যুৎ শক্তি একটা গরুর থেকে সংগৃহীত গোবর থেকে ওরা তৈরি করার টেকনোলজি ওদের আছে, সেটা সম্বন্ধে একটু বোঝাবার জন্য আমরা বাড়িতে উদাহরণটা দিলাম যে একটা গরু থেকে সংগৃহীত গোবর থেকে পার ডে ওরা 3 কিলোওয়াট বিদ্যুৎ শক্তি উৎপাদন করে আমেরিকাতে। তো যাই হোক, এই হচ্ছে গিয়ে আমাদের তোমার কি বললাম, গোবর গ্যাস, তোমার বায়োগ্যাস। আর আমাদের ভারতবর্ষে বায়োগ্যাস প্রোডাকশনের ক্ষেত্রে যে সংস্থাটা খুব এগিয়ে আছে, মানে যাদের তত্ত্বাবধানে এগুলো আমাদের বায়োগ্যাস প্ল্যান্টগুলো আর কি স্থাপন করা হয় বা এই টেকনোলজিগুলো, সেটা হচ্ছে কি এনইডিএ। এনইডিএ পুরো নামটা কি? নন কনভেনশনাল এনার্জি ডেভেলপমেন্ট এজেন্সি, সংক্ষেপে এনইডিএ। এরাই হচ্ছে গিয়ে নন কনভেনশনাল বা অপ্রচলিত শক্তি উৎস উৎপাদনের সঙ্গে জড়িত মেন নিয়ন্ত্রক সংস্থা। এদের আন্ডারেই মেন এই ধরনের অপ্রচলিত শক্তির যে আমাদের গবেষণা বা এর ব্যবহার, এর উৎপাদন, সবগুলো এরা কন্ট্রোল করে। এছাড়া যারা যে সমস্ত সংস্থা এরাও ভূমিকা মোটামুটি গ্রহণ করেছে, সেটা হচ্ছে IARI, অর্থাৎ ইন্ডিয়ান এগ্রিকালচারাল রিসার্চ ইনস্টিটিউট। এরাও জয়েন্টলি কাজ করে, তবে মেন হচ্ছে এনইডিএ হচ্ছে প্রধান, সর্বপ্রধান হচ্ছে এনইডিএ। তো এইভাবে আমরা আজকে সংক্ষেপে
বায়োগ্যাস, এই বায়োগ্যাসের যে প্রোডাকশন বলো, বায়োগ্যাসের ব্যবহার বলো বা বায়োগ্যাসের উপাদান বলো, ব্যবহার বলো, এগুলো সম্পর্কে একটা সংক্ষেপে ধারণা লাভ করলাম।